হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে লাইভ ক্লাসে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। আজকে ক্লাসে লাইভ ক্লাসে অ্যাকচুয়ালি আমাদের গেস্ট অ্যাপিয়ারেন্স। হ্যালো অ্যাকচুয়ালি ওকে এভরিওয়ান। গেস্ট কি বলবো, ও তো হচ্ছে হোস্ট, অনেকগুলো ক্লাস নিছে। তো ক্লাস 10 এর যেসব লাইভ ক্লাসগুলো থাকে, এটা দেখা যাচ্ছে যে আমি আর রাইসা মিলেই নিব আর কি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই জন্য আজকে রাইসা তোমাদের আজকে ক্লাস সম্বন্ধে কিছু ইন্ট্রোডিউস করবে বা ইন্ট্রোডাকশন করবে যে আজকে ক্লাসে কি কি হতে যাচ্ছে। ওকে। আমাদের পোস্ট থেকে তোমরা অলরেডি জানো আজকে আমাদের লাইভ ক্লাসের টপিক কি। আজকে আমাদের লাইভ ক্লাসের টপিক হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। কিন্তু আজকের লাইভ ক্লাসটা না সব ক্লাসের মতো হবে না। আমি ক্লাসে এই স্টুডিওতে বসে শুট করছিলাম, এসে দেখি সোহেল ভাইয়া অনেক ইন্টারেস্টিং ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছেন। আজকে ক্লাসে তোমাদেরকে অনেক মজার মজার এক্সপেরিমেন্ট করে দেখানো হবে। এখানে অনেকগুলো আমাদের ইনস্ট্রুমেন্টস রয়েছে যেগুলো দিয়ে আমরা, সিরিঞ্জ রয়েছে এবং আরো রয়েছে আমাদের কালারিং পিগমেন্ট। হ্যাঁ, কালারিং পিগমেন্ট আছে, কিছু কালারিং সোলার পিগমেন্ট হ্যাঁ আছে, ব্লক কিছু ছিল। সোলার ব্লক আছে এবং অনেক কিছু এরকম। আমি সবকিছু আসলে হাতে নিয়ে দেখাতে দেখাতে 10 মিনিট পার হয়ে যাব। তাই আমি এখানে সময় নষ্ট না করি, আমি তোমাদের এখন বলে দিতে চাচ্ছি, যারা যারা এখন আমাদের এই লাইভ ক্লাসটিতে আছো তারা সবাই শেয়ার করে তোমাদের বাকি সব বন্ধুদের জানিয়ে দাও আজকের এই ব্যতিক্রমী লাইভ ক্লাসটির কথা, যেটা করার পর ট্রাস্ট মি, পদার্থের অবস্থা ও চাপ নিয়ে তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। ভাইয়া হ্যাজ অ্যান এক্সিলেন্ট ক্লাস প্ল্যান্ড আউট। এমন জিনিস ভাইয়া তোমাদের পড়াবেন যেটা আমিও নিজে নতুন করে শিখে নিতে খুবই আগ্রহী। তাই তোমাদের সাথে আজকে ক্লাসটা আমিও করব এবং ভাইয়াকে হোপফুলি কিছু জিনিসটা আমি হেল্প করতে পারবো। তাই ভাই আমি এখানে লিভ নেই। আচ্ছা ঠিক আমি আছে, আমার থ্যাংক ইউ ভেরি মাচ রাইসা আমাদের থ্যাংক সাথে ইউ ফর থাকার হ্যাভিং জন্য। মি আর ভাইয়া। তোমাদের সামনে কিছু খুব ইন্টারেস্টিং টপিকে রাইসার সাথে আমিও থাকবো আর কি তোমাদের লাইভ ক্লাসগুলোতে। ইনশাল্লাহ দেখা হবে সাথে, রাইসা আর আমাকে একসাথে দেখবো তোমার লাইভ ক্লাসগুলোতে। হোপফুলি ওকে তোমরা রাইসা। সবাই শেয়ার করে ফেলেছো। থ্যাংক ওকে ইউ ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ রাইসা। তো আচ্ছা, এখন আমরা লাইভ ক্লাসের এই পোর্শনে আমরা যে কাজটা করতেছি, পদার্থের অবস্থা ও চাপ নিয়ে কথাবার্তা বলবো। এখনো তোমাদের যেসব ফ্রেন্ডরা আমাদের লাইভ ক্লাসে এখনো অ্যাটেন্ড করেনি, তুমি একটা কাজ করতে পারো, শেয়ার কমেন্ট করে অথবা তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দাও যে আজকে খুব স্পেশাল লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আর আমি সবসময় এই একটা কথাই সবসময় বলি যে যত বেশি তুমি জ্ঞানটাকে শেয়ার করবা, তো দেখা যাবে যে একজনের সাথে আরেকজনের এই কমিউনিকেশন বলো, পড়ালেখার বিষয় বলো, আমরা তো বন্ধু বান্ধবের ক্ষেত্রে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলি না। চলো এই কিছু সময় পড়ালেখার কথাও আমরা শেয়ার করি, কারণ বন্ধু বান্ধব তো সবকিছু শেয়ার করার জন্যই, তাই না? যেমন খুব দুষ্টামি, খুব ফাজলামি, ঘোরা, ট্রিট নেওয়া, এর সাথে সাথে পড়ালেখার অনেক ইন্টারেস্টিং টপিক গুলোর জন্য। ওকে, চলো আজকে আমরা আমাদের চ্যাপ্টারটা শুরু করি। আজকে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। আমি চ্যাপ্টার নাম লিখে শুরু করতেছি, পদার্থের অবস্থা ও চাপ। এটা নিয়ে শুরু করতেছি চ্যাপ্টারটাতে। এখন এই চ্যাপ্টারে কি ছিল একদম শুরুর দিকে, এই চ্যাপ্টারে কি ছিল বলতো? আমার চ্যাপ্টারের শুরুর দিকে যদি জানি ব্যাপারটা যা ছিল, সেটা হচ্ছে চাপ। আমার বলি না প্রচুর চাপে আছি। হ্যাঁ, এই প্রচুর চাপের জিনিসটা কি, স্ট্রেস, এই জিনিসটা কিভাবে আসলো না আসলো, প্রেসার, এই জিনিসগুলো একটু দেখবো আমরা। তো আমাদের আগের মতোই আমাদের পুরো অধ্যায়টাকে আমরা কয়েকটা টপিকে ভাগ করে ফেলছি। ওকে, তো ফার্স্টের যে টপিকটা থাকবে সেখানে আমরা পড়বো চাপ নিয়ে। চাপ, প্রেসার। এখন প্রেসার জিনিসটা কি? প্রেসার হচ্ছে পার ইউনিট এরিয়াতে, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল কাজ করে তাকে কি বলে? প্রেসার বলতেছে। তো এখন আমি যদি বলি এ ক্ষেত্রফলে বা এ এরিয়াতে, এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল, মানে যে পরিমাণ বল কাজ করছে, প্রযুক্ত বল এফ হলে, আমি যদি বলি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কি হবে? এফ বাই এ। আর একক ক্ষেত্রফলে এই প্রযুক্ত বলকেই আমরা কি বলতেছি জানো? একক ক্ষেত্রফলে এই প্রযুক্ত বলটাকেই আমরা বলতেছি চাপ। তো এখান থেকে ইজিলি আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তো যথারীতি নতুন যখন ফর্মুলা আসবে, এগুলোকে আমরা বক্স দ্বারা ডিনোট করি। আর বক্সের মানে তো মনে হয় তোমরা জানো, বক্সের মানে হচ্ছে টি টি এম। টিটিএম মানে কি? টানা টানা মুখস্থ থাকবে। ওকে, তো এটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এটা নিয়ে টুকটাক কথাবার্তা হলো আমাদের। এখন যে ব্যাপারটা দেখবো, এটা ছিল চাপের শুধুমাত্র সংজ্ঞার জিনিসটা। এখন যদি আমরা এখানে আসি, যে তাহলে তুমি এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ কিন্তু, যে টি এর সাথে এফ এর সম্পর্কটা কি? অবশ্যই সমানুপাতিক। মানে তুমি যত বেশি ফোর্স ক্রিয়েট করবা, যত বেশি বল দিবা, চাপ কি তত বেশি। আর একই বল যদি দেওয়া হয় কিন্তু ক্ষেত্রফলটা খুবই কম থাকলে চাপের মানটা কি হতে থাকবে? কমতে থাকবে। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা নোট আমরা লিখতে পারি। নোটটা হচ্ছে, তুমি যদি ফোর্সের মান বাড়াচ্ছ, অবশ্যই প্রেসারের মানটাও কি বাড়তে থাকবে। আর তুমি যদি এরিয়া, ক্ষেত্রফল কমাচ্ছ,
তাহলে প্রেসারের মানটা কি হতে থাকবে, বাড়তে থাকবে, ভাইস ভার্সা, তাই না? একই জিনিস। এখন আমি যদি স্লাইডলি একটা কথা বলি যে এই সোলার বলগুলো নিয়ে কথাবার্তা, দেখো এখানে একটা পিন আছে, একটু বড় পিন, আর একটু যদি কাছ থেকে দেখাই আরেকটা পিন আছে, একটু ছোট পিন, এটা মার্কারটা। এখন দেখো আমি যদি এটাকে পেনিট্রেট করতে চাই, এটার এরিয়াটা অনেক বড় না? ধরো আমি বলতেছি এইটার মধ্যে থেকে তিনটার অপশন থেকে একটা অপশন নাও, তুমি তোমার খুব যার প্রতি তোমার খুবই হিংসা বিদ্বেষ, তুমি ওকে গুতা মারবা, পিঞ্চ করবা, কোনটা দিয়ে? এইটা, এইটা, নাকি এইটা? ধরো আমি যদি নাম্বার বলি 1 2 3, তুমি নিচে কমেন্টে জানায় দাও যে কোনটার ক্ষেত্রে 1 নাম্বার ইনস্ট্রুমেন্ট, 2 নাকি 3 নাম্বার ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে প্রেসার বেশি কাজ করবে। এটা কোনটার ক্ষেত্রে? একই বলের ক্ষেত্রে ফোর্স আমরা একই দিব, কিন্তু কোনটার জন্য 1 2 3, কোনটার জন্য প্রেসার বেশি কাজ করবে। ওকে, নিচে কমেন্টে লিখে দাও তো তোমরা সবাই। এইখানে যে আমাদের সাথে এখন অনেকেই আছে, যেমন ইস্তিয়াক জাহান আছে আমাদের সাথে, কাব্য আছে, তাওহিদ আছে আমাদের সাথে, রাসেল, মঞ্জুরুল, মাহিন, হ্যাঁ অনেকেই আছে। হ্যাঁ সাইদ আছে আমাদের সাথে, সাইদ নিচে মেনশন করতেছে সে হচ্ছে পাবনার পাগল। না অ্যাকচুয়ালি তুমি ক্লাস করলে সুস্থ হয়ে যাবা। আরেকজন হচ্ছে কাউসার আছে, তারেক আছে আমাদের সাথে, তাহসান আছে। এখন অনেকেই কমেন্টে জানিয়ে দিচ্ছে আমাদের, হ্যাঁ অনেকেই, যেমন তাসফিয়া, তাসফিয়া, এরপর হচ্ছে নুজাইফা, এরপর সৈকত, হ্যাঁ অনেকেই বলতেছে 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার। পুলক বললো 1, কিন্তু 1 না, কার এরিয়াটা সবচেয়ে কম দেখো তো, আমাদের যেদের 2 নাম্বার দেখাইছে। হ্যাঁ এরপর যেমন অনরিমা, শফিকুল, সবাই খুবই ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক অ্যান্সারটা দিলা। এখন তোমার কোন অ্যান্সারটা দিলা বলো তো? তোমার বললা কোনটার ক্ষেত্রে যে বলটা বেশি কাজ করবে, যার এরিয়াটা কম। এটার ক্ষেত্রে আমি একটু আরেকবার একটু রিকল করি, কার এরিয়াটা সবচেয়ে কম ছিল দেখো, এই পিনটার নাকি এই পিনটার নাকি এই মার্কারটার? অবশ্যই এই পিনটার এরিয়াটা খুবই কম ছিল না? দেখো খুব কষ্ট হচ্ছে দেখতে, তাই না এই পিনটার ক্ষেত্রে? তো এইটার জন্য দেখা যাবে যে প্রেসার কি কাজ করবে, সবচেয়ে বেশি কাজ করবে একই বলের ক্ষেত্রে। ওকে, ওকে ফাইন। এখন আমরা যদি এর কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আসি, তখন আমরা কি দেখতে পারবো যে ফার্স্টের দিকে এটা থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। আমরা লিখলাম কেস 1 ফার্স্ট। আমরা একটু আগে একটা ফর্মুলা পড়লাম, পি ইজ ইকুয়াল টু কি ছিল, এফ বাই এ। ওকে, এখন আমি যদি ছোট্ট একটা নোটে, খুব ইম্পর্টেন্ট একটা নোটে তোমাকে বলতেছি, ফার্স্টেই ফোর্স ভার্সেস বল বনাম ক্ষেত্রফল বা এরিয়ার গ্রাফের ঢাল। এখন ঢাল সম্বন্ধে আমাদের সবারই আইডিয়া আছে মনে হয়, তাই না? একটা সরলরেখা যে কোণ উৎপন্ন করবে তার ট্যান থিটাকে কি বলে, ঢাল বলতেছে, তাই তো? তো ট্যান থিটা যদি আঁকি, দেখো ফার্স্টে গ্রাফের ক্ষেত্রে প্রথমে যেটা বলবে সেটা ওয়াই এক্সিস বরাবর, পরে যেটা বলবে সেটা এক্স। এখন আমি যদি বলি ওদের ঢাল এফ, মানে ট্যান থিটা কি নির্দেশ করবে? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে হচ্ছে এফ বাই এ। এখন তুমি বলো এফ বাই এ মানে কি? পি, চাপ। তো এখানে খুব ইজিলি একটা জিনিস বলা যায় যে বল বনাম ক্ষেত্রফলের গ্রাফের ঢাল কি নির্দেশ করতেছে? প্রেসার। তো এটা যদি বলি গ্রাফটা এরকম হতো, এটা থিটা, তো ইজিলি আমরা বলতে পারতাম tan থিটা ইজ ইকুয়াল টু পি। ওকে, এটা গেল একটা জিনিস। অবশ্যই চাপটা নির্দিষ্ট একটা চাপ। সেকেন্ড কথায় আসি একটু আমরা, আমরা যদি বলি পি ভার্সেস এ, প্রেসার ভার্সেস এরিয়া, গ্রাফের ক্ষেত্রফল, গ্রাফের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ব্যাপারটা কি হচ্ছে? পি ভার্সেস এ নিয়ে কাজ করলাম। ক্ষেত্রফল মানে এরিয়ার ক্ষেত্রে হচ্ছে কি দেখো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য বরাবর এ আর প্রস্থ বরাবর হচ্ছে পি, যদি গুণ করো তখন কি হয়? পি এ। এখন তুমি আগের ইকুয়েশনটা একটু দেখো, পি এ এটা কি বুঝাচ্ছে? এফ না? এফ ইকুয়ালস টু পি এ। তো ওদের যে ক্ষেত্রফলটা হবে এফ, এই এফটা অবশ্যই একটা কনস্ট্যান্ট ফোর্স, ধ্রুব বল হবে, বলটা চেঞ্জ হবে না। তো গ্রাফটা যে কোনো একটা এরিয়া, ধরো আমি এখানে বললাম একটা ট্রায়াঙ্গুলার শেপে আছে সে, তো এরিয়াটা কি নির্দেশ করতো? ফোর্স। ওকে, এই দুইটা জিনিস বলা যায়। একটা হচ্ছে এফ ভার্সেস এ গ্রাফের ঢাল কি নির্দেশ করবে, সেকেন্ড জিনিস হচ্ছে যে পি ভার্সেস এ গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করবে। ওকে ফাইন। এখন ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা কমেন্টে এই এক্সাম্পলটার অ্যান্সারটা একটু লিখে দিবে। ওকে, তো আমাদের কোশ্চেনটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে। আমি যদি বলি ধরো এখানে এফ ছিল,
সেটা নিউটন ইউনিটে, এরিয়া ছিল সেটা মিটার স্কয়ারে। আমি বললাম গ্রাফটার ক্ষেত্রে এটা হচ্ছে 45 ডিগ্রি। সিস্টেমে প্রযুক্ত চাপ কত, সিস্টেমে প্রযুক্ত চাপ কত সেটা বের করতে বলা হয়েছে। ওই যে সিস্টেম ছিল, ওই সিস্টেমে কি পরিমাণ প্রেসার কাজ করছে। তোমার নিচের কমেন্টে সবাই লিখে দাও তো সিস্টেমে কি পরিমাণ চাপ ছিল। এখন অনেকে যেমন আহমেদুল হক, নাজির, এরপর তাসফিয়া, হ্যাঁ তাসফিয়া খুব আগেই আমাদের অ্যান্সার দিয়ে দিল। তাসফিয়া অ্যান্সার দিয়েছে হচ্ছে 1, এরপর তামান্না, এরপর তাসিক, ও অ্যান্সার দিল 1 প্যাসকেল। ফাইন, ওরা ইউনিট সহ অ্যান্সারটা দিয়েছে, 1 প্যাসকেলের কথা বললো। ওকে ফাইন। এখন একটা জিনিস দেখো, একটু আগেই তোমাদের শেখানো হয়েছিল যে এই গ্রাফের যে ঢাল ছিল, ঢাল মানে কি বলতো, পি। পি মানে হচ্ছে টেন থিটা। এখানে থিটার ভ্যালু কত, 1। তাহলে কি হবে 1 প্যাসকেল অথবা 1 নিউটন পার মিটার স্কয়ার, দুইটাই বলতে পারি আমরা, ঠিক আছে। তো এইটা ছিল এর গ্রাফ রিলেটেড কি টাইপের কোশ্চেন থাকতে পারে আমাদের মধ্যে। ওকে ফাইন। তো এটার ক্ষেত্রে হ্যাঁ এখনো আমাদের অনেকে অ্যান্সার পাঠাচ্ছে, যেমন পুলক 1 হবে লিখলো, অরূপ নস্কর 1045, ওর মানটাও লিখে দিও, 1045 মান কত, এটা এটা হচ্ছে 1045 মান হচ্ছে 1। ওকে। আর আব্দুল্লাহ খাইর খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে, জানি না অ্যান্সারটা ভালো। তুমি এখন মনে হয় জানছো তুমি, তাই না, যে 1 হবে। ওকে ফাইন। আর মোহাম্মদ আলামিন, আচ্ছা ফাইন, ও অ্যাকচুয়ালি বাস্তব, দেখো অ্যাকচুয়ালি আমি বারবার একটা কথা বলি, সায়েন্সের সাথে আমাদের রিলেট হওয়া লাগবে। তো মোহাম্মদ আলামিন একটা খুব সুন্দর কমেন্ট দিচ্ছে, বলে ভাইয়ার দেহের ক্ষেত্রফল বেশি এই জন্য চাপ কম হবে। হ্যাঁ দ্যাটস ইট। এই ফিল করতে পারতেছো না তুমি, সায়েন্সটাকে রিলেট করতেছো, তাহলে তুমি কি করবা, তুমি তোমার ফ্রেন্ডদের মধ্যে যারা দেখবে খুব শুকনা আছে, তখন কি বলবা, কম চাপে আছে। আর যার দেখবে এরিয়া বেশি ছিল, আমি কি ভুল বললাম যে খুবই শুকনা মানে কি এরিয়া কম, তাহলে বলবা বেশি চাপে আছে। আর আমার ক্ষেত্রে এরিয়া অনেক বেশি না, এই ক্ষেত্রে কি হবে বলো, চাপের পরিমাণ কমে যাবে। দ্যাটস ইট। ফাইন। আচ্ছা ওকে ফাইন। এখন আমাদের সাথে সেলিম ও নাটোর থেকে এইমাত্র জয়েন করলো। ফাইন, এখনো যারা জয়েন করোনি, আমি অনেককে বলতেছি যে এখনো যারা জয়েন করো নাই, তুমি তোমার ফ্রেন্ডদেরকে জানাই দাও। এখন আমরা ক্লাসটা আজকে খুব মজা নিয়ে করবো, অনেক ইন্টারেস্টিং ক্লাস থাকবে, যেমন আল সাইমন, তৌকির, ভেরি গুড, আপনারা খুব ভালো করে ক্লাসের সাথে ইন্টারেক্ট করতেছো। আমি বলতেছি আমরা, তোমরা যত বেশি ক্লাসের সাথে ইন্টারেক্ট করো, তো তত বেশি আমাদের চ্যালেঞ্জ থাকে যে ক্লাসটাকে আরো কত বেশি ইন্টারেস্টিং করা যায়। তো এই ইন্টারেকশন গুলো কিন্তু খুবই ভালো আমাদের সাথে। ওকে ফাইন। এখন এইটা ছিল আমাদের কি নিয়ে কথাবার্তা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে কথাবার্তা। তো এটা ছিল কেস 1, এখানে কি কি টাইপের জিনিস হতে পারে। এখন আমরা যাব কেস 2 তে, যে ফর্মুলা গুলাকে কিভাবে একটু ইলাবোরেট করা যায়। আর এখানে একটা কথা বলে রাখি, আমরা প্রায় আমাদের এই লাইভ ক্লাসের সেশন গুলো যখন শেষ, যেমন রাইসা তোমাদের একটা পোর্শন নেবে ফিজিক্সের, আমি একটা পোর্শন নিচ্ছি, যখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের একটা ইচ্ছা আছে যে এই জিনিসগুলোকে কোলাবোরেট করা একসাথে, যে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার কিভাবে ইন্টার রিলেটেড থাকে। এটা নিয়ে ইনশাল্লাহ আমাদের তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আমাদের, হ্যাঁ, কিভাবে ইন্টার রিলেটেড থাকে একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার। তো আমরা একটু দেখি, পি ইকুয়াল টু কি ছিল, এফ বাই এ। এখন এই ফোর্সটা যদি ওর ওয়েট থেকে আসে, ওয়েট মানে ওর ওজন থেকে আসতেছে, তখন কি কাজ হবে, এম জি বাই এ, এটা লেখা যায়। এখন এই যে ফোর্সটা সেটা কোত্থেকে আসতেছে, এক্সেলারেশন থেকে। কি হবে, ধর আমি হাত দিয়ে বোর্ডে একটা বাড়ি মারলাম, তো একটা এক্সেলারেশন জেনারেট করা হচ্ছে না ফোর্সের মাধ্যমে। তো তখন কি হবে বলতো, এফ এর বদলে আমরা কি লিখবো, এম এ বাই এ। আর আমার স্থিতরীতি দেখো, আমার যেহেতু এসএসসির জন্য যারা পরীক্ষার্থী ওদের জন্য লাইভ ক্লাসগুলো অ্যারেঞ্জ করলাম। তো এই জন্য অনেকেই জানো যে স্থিতরিতের মধ্যে কিন্তু ফোর্সের ছোট্ট একটা সূত্র ছিল, মানে কোন একটা ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রের জন্য যদি ফোর্স হয়, এফ এর ফর্মুলা ছিল কি বলেন তো, এফ এর ফর্মুলা হচ্ছে কিউ ই বাই এ। আমরা পড়ছিলাম মনে হয় এফ ইকুয়াল টু কিউ ই। তো দেখো তো এখানে আরেকটা বক্স চলে আসছে, আর বক্স মানেই হচ্ছে টিটিএম, টানা টানা মুখস্থ থাকবে এই জিনিসগুলো, ঠিক আছে ফাইন। এখন আমি ছোট্ট একটা এক্সাম্পল বলবো। এখন এই এক্সাম্পলটার ক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলো একটু বলা লাগবে। আমি যদি বলি ধরো এখানে একটা কোন একটা বস্তু, একটা সারফেস দেয়া আছে, সারফেসের উপর, তো সারফেসের এরিয়া হচ্ছে 2 মিটার স্কয়ার, এর উপর একটা বস্তু ছিল এম, ওর ওজন হচ্ছে 100 কেজি। এটা হচ্ছে আমাদের সারফেসটা।
ঠিক আছে? এখন আমি যদি বলি প্রেসার কত, পি ইজ ইকুয়াল টু হোয়াট, ওই সারফেসে প্রেসারটা কত, তাহলে কি হয় বের করবো। ওকে, নিচের কমেন্টে তোমার প্রেসারের ভ্যালুটা লিখে দাও। হ্যাঁ, তো এখানে একটা জিনিস দেখেই বুঝতে পারতেছি এই বস্তুর যে ওয়েটটা, ওজনটা, সেটা কি করতেছে বলো তো, আমাদের চাপ দিচ্ছে, তাই তো? তো এই ক্ষেত্রে আমাদের ব্যাপারটা কি হবে বলো, উপরে তো অনেকগুলো সূত্র লিখলাম, এখানে এফ এর বদলে কি বসবে, এম এ নাকি এম জি নাকি কিউ ই? অবশ্যই এখানে ফোর্সের যে ব্যাপারটা আছে এখানে কিন্তু কি হবে, এম জি এখানে অ্যাড হবে। ওকে, তো এখানে আমরা যদি লিখি একদম খুবই খুবই সোজা একটা অঙ্ক দেওয়া হয়েছে একদম যেহেতু শুরুর দিকে, তো তখন এটা যদি অ্যান্সারটা আমি একটু উপরে লিখতেছি, তো পি ইকুয়াল টু কি লেখা যায় বলতো, এফ বাই এ। এফ এর বদলে আমরা লিখতে পারি এম জি বাই এ। এখন তুমি জাস্ট মানটা বসাও, এম কত ছিল 100, আর জি এর মান হচ্ছে 9.8, আর এরিয়াটা কত ছিল 2। তুমি নিচের কমেন্টে জানিয়ে দাও যে ওর ইউনিটটা কত, মানে ওর ভ্যালুটা কত। ইউনিট তো আমরা জানি নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। নিচের কমেন্টে তোমরা এটার অ্যান্সারটা একটু লিখে দাও তো, যে হ্যাঁ প্রান্ত, আরাফাত, ইশরাক ওরা খুবই দ্রুত অ্যান্সার গুলো বলে ফেলছে। 490 প্যাসকেল, হ্যাঁ 490, ভেরি গুড। তো এটার অ্যান্সারটা হবে 490 নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল, তোমার ইচ্ছা, তুমি যেটাই লিখতে পারো। এখন দেখো, হ্যাঁ রাকিব, দেখো অনেকেই এখন যেমন নাসিম হবিগঞ্জ থেকে মাত্র আমাদের সাথে জয়েন করলো, এছাড়া সুমাইয়া, হাসিম, সাদ আর মানিক, তুমি লিখলো 480। অ্যাকচুয়ালি 480 লিখলে কি হবে, হবে তো কিছু কিন্তু ভুল হবে, তাই না? এটা হবে 490। আচ্ছা ফাইন। আর তাসফিয়া খুব সুন্দর করে এই ইকুয়েশনটাই সে লিখে দিছে। তো একটু ক্যালকুলেটর নিয়ে বসি আমরা, যেন এই ভ্যালু গুলো দিতে পারি, ঠিক না? এক্স্যাক্টলি যে মানটা সেটা একটু তোমরা মেনশন করো। ওকে ফাইন। আর হ্যাঁ, এখন অনেকে প্রচুর কমেন্ট আসতেছে নিচে 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 আমাদের যে এই রেজাল্ট গুলোর ক্ষেত্রে। ওকে ফাইন, এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস একটু ভাবার কথা আছে। এটা তো গেল, এটা খুব সোজা একটা জিনিস ছিল। এখন আমি যদি তোমাকে বলি যে একটা এক্সাম্পল, এখানে কি কাজ করা হয়েছে, এখানে একটা পাত ছিল যার এরিয়া কতটুক ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তুমি দেখো ওর উপর একটা বস্তু দেওয়া হয়েছে, ওর ম্যাস হচ্ছে 10 কেজি। এখন একটা কথা বলি, এও চার্জিত ছিল পজিটিভ, এও চার্জিত পজিটিভ। ওর যে মানে তড়িৎ ক্ষেত্র ছিল, ইলেকট্রিক ফিল্ড, সেটার ভ্যালু আমি বললাম 10 নিউটন পার কুলম। আর ওর যে চার্জ ছিল কিউ, সেটার ভ্যালু আমি বললাম 10 কুলম, অবশ্যই প্লাস। এখন আমি যদি বলি ওই সিস্টেমের ক্ষেত্রে চাপ কত, ক্ষেত্রে প্রযুক্ত চাপ কত, খুব ইন্টারেস্টিং একটা জিনিস তুমি দেখবা। কি দেখবা? এখন বলতো এখানে প্রযুক্ত চাপ যে, এটার ফোর্সটা কি একখান থেকে আসতেছে বা একভাবে আসতেছে নাকি দুই ভাবে আসতেছে? এইটার যে প্রেসারের কারণে, প্রেসার কি হচ্ছে, যে প্রেসারটা সেটা কয় ভাবে আসতেছে, একভাবে, দুই ভাবে নাকি তিন ভাবে? একটু কমেন্টের নিচে লেখো তো যে এইটার যে বলটা, এটা কি একটা বল শুধু ওজন নাকি আরো কিছু আছে? নিচে কমেন্ট একটু লেখো যে এটা কি একটা বল নাকি আরো কিছু আছে এটার সাথে। ওকে, এখন অনেকে অ্যান্সার পাঠাচ্ছে। হ্যাঁ আলিফ বলতেছে সোহেল ভাই টঙ্গী থেকে বলছে সে। আহ আচ্ছা, এখন কাব্য, হ্যাঁ কাব্য খুব সুন্দর একদম শুরুর দিকে অ্যান্সারটা বললো 2, কিন্তু প্রান্ত বলতেছে একটা। আমরা এখন দেখবে একটা নাকি অ্যাকচুয়ালি দুইটা। দুই ভাবে, ফাইন। এখানে দেখো দুই ভাবের কথাটা কিভাবে আসে। তুমি দেখো এখানে ওর ওজনটা যেটা এমজি কোথায় কাজ করতেছে বলো, নিচে। আর প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে না? তো বিকর্ষণ করার কারণে কি হবে, একটা রিপালশন ফোর্স, বিকর্ষণ বল, সেটাও কি করতেছে বলো, ওকে ডাউনওয়ার্ডে ঠেলতে চাচ্ছে। তাহলে কি হবে, কিউ ই, দুইটাই কাজ করতেছে। এই যদি হয় ব্যাপার, তখন আমাদের ক্ষেত্রে পি এর ব্যাপারটা কি হবে, পি ইকুয়াল টু আমরা তো জানি এফ বাই এ, কিন্তু এখানে এফটা কিন্তু একটা না, দুইটার সমষ্টি সমান, তাই তো? ওর ওয়েটও কাজ করতেছে এমজি, প্লাস কি লিখবো, কিউ ই বাই এ। একদম সিম্পল ছিল না? দেখো এখানে ওজনও ছিল, ওর স্ট্যাটিক চার্জ, এটা কিন্তু একটা প্রেসার দিচ্ছে ক্রমাগত।
তো এই যদি হয় ব্যাপার, এম এর ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 10 ইন্টু 9.8, কিউ কত ছিল 10, ই এর ভ্যালু কত ছিল আমাদের 10, এরিয়া কত ছিল 2 স্কয়ার। নিচের কমেন্টে তোমরা এই ক্ষেত্রে এত প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার, এই ক্ষেত্রে তুমি জাস্ট তোমার প্রেসারের ভ্যালুটা একটু বলে দাও আমাদেরকে। ওকে, প্রেসারের ভ্যালুটা কত হবে? আচ্ছা, এখানে সাদ খুব সুন্দর একটা কোশ্চেন করছে, বলছে ভাইয়া রিপালশন না উপরের দিকে থাকবে বিকর্ষণ বল, কিন্তু আমার সারফেসের উপর দেখতেছি। দেখো, যখন আমি এই বস্তুর উপর বলতেছি রিপালশন ফোর্স, সেটা হচ্ছে উপরের দিকে, কিন্তু সারফেসের উপরের ক্ষেত্রে সেটা কি নিচের দিকে, ক্রিয়া বল। আর এটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। এটা খুব সুন্দর করে বোঝা উচিত। আচ্ছা ফাইন, এখন প্রান্ত 99 প্যাসকেল বললো, যেমন মানিক 99 প্যাসকেল। ভেরি গুড, এক্স্যাক্টলি যে অ্যান্সারটা ছিল সেটাই বলে দিছে আর কি, 99 প্যাসকেল হবে। খুবই ভালো। তো এইটা ছিল একদমই শুরুর দিকে, এই যে ব্যাপারটা ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের শুরুর দিকে চাপ নিয়ে কথাবার্তা, যে চাপ নিয়ে কি হতে পারে না হতে পারে, এই জিনিসগুলো একটু স্লাইডলি দেখলাম আমরা। ওকে ওকে ফাইন, এখন আমরা আসবো নেক্সট টপিকটাতে। ওকে, এইটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমার নিচে কমেন্টে লিখতে পারো, এই প্রেসার রিলেটেড জিনিসগুলো নিয়ে কোনো কমেন্ট থাকলে। এখন আমরা আসবো এর পরের টপিকটা নিয়ে। এই পরের টপিকটা হচ্ছে আমাদের টাইপ 2 তে আসবো আমরা। আমরা বই অনুসারে আসতেছে। টাইপ 2 এর ক্ষেত্রে তুমি যদি ব্যাপারটা খেয়াল করো, টাইপ 2 তে আমরা কি নিয়ে পড়বো? ঘনত্ব নিয়ে পড়বো, রো ডেনসিটি। হ্যাঁ, ঘনত্ব অথবা হচ্ছে রো। রো ইজ ইকুয়াল টু কি? এম বাই ভি। ওকে, তো এখন কি ছিল মনে আছে? রো এর সংজ্ঞাটা, যে একক আয়তনে যে ভর তাকে কি বলে? ঘনত্ব বলে। এখানে এমটা কি ছিল? ভর। আর এখানে ভিটা কি হচ্ছে? আয়তন। তো এই একক আয়তনে যে ঘনত্ব তাকে আমরা অ্যাকচুয়ালি কি বলবো? সরি, একক আয়তনে যে ভর তাকে আমরা কি বলবো? ঘনত্ব বলবো। তো তুমি পাশে এটার ইউনিটটা আমাকে বলে দাও তো, এটার এককটা কি হবে তাহলে? ঘনত্বের এককটা কি? সুন্দর করে নিচে কমেন্টে একটু লিখে দাও যে ঘনত্বের এককটা কি হতে পারে। তো ফাইন, অভয় ঘোষ খুব সুন্দর একটা কোশ্চেন করছে, ভাইয়া গ্যাসের ক্ষেত্রে কি প্রভাবটা একই থাকবে? হ্যাঁ, গ্যাসেরও প্রেসার আছে, আমরা একটু পরেই গ্যাসের প্রেসারটা পড়বো। আর ওর জন্য ছোট করে অ্যাটমসফেরিক প্রেসারটা আমরা একটু দেখবো। অ্যাটমসফেরিক প্রেসারটা কি, ও যেহেতু কোশ্চেনটা করলো, আমরা ছোট্ট করে একটু বুঝাই দিই ওকে। এখন দেখো, এখানে কি ছিল? একটা ইনজেকশনের সিরিজ আছে। এখন এটাকে যদি আমি উপরে টান দিই, দেখো ভ্যাকুয়াম প্রেসার ছিল না, এখন আমি যদি ছেড়ে দিই, দেখো ছেড়ে দিলাম, একটু স্লো মোশনে ছাড়ি, দেখো ছাড়লাম, দেখো উপরের যে গ্যাসটা ছিল ভ্যাকুয়ামটা, সেটা কি করতেছে বলো? এটাকে প্রেসার দিয়ে ভিতরে, দেখো আমি হাত দিয়ে এখানে চেপে ধরছি। চেপে ধরা মানে ভিতরে আমি গ্যাস ঢুকতে দিচ্ছি না। যখনই টান দিব, ভ্যাকুয়াম ছিল না, বাইরের বাতাসটা কি করবে? এটাকে চাপ দিয়ে নিয়ে নিবে। তো এটার উপরে প্রেসার কাজ করতেছে না? অবশ্যই প্রেসার কাজ করতেছে। সেটাই কি বলেন তো আমাদের? ভ্যাকুয়াম প্রেসার বা গ্যাসের ক্ষেত্রে চাপ। ভেরি গুড অভয়, খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আমি এটাই বলতেছি যে পড়ালেখার ক্ষেত্রে আমরা পড়বো, অবশ্যই অনেক ডিসকাশনের মাধ্যমে পড়বো। এই জন্য কিন্তু অনেকগুলো কোশ্চেন না হচ্ছে তোমাদের, আমি এই জন্য বলতেছি নিচে কোশ্চেন লিখতে থাকো। আর যেমন নুজাইফা, আরিয়ান, হাকিম, মানিক, কবির, তাসিক, সবাই, হ্যাঁ ভেরি গুড, তোমার নিচের এটা কমেন্টটা লিখে দিয়েছো আমাদেরকে। কি লিখে দিলে? কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে ঘনত্বের একক। ওকে ফাইন, এটা ছিল আমাদের ঘনত্বের একক নিয়ে কথাবার্তা। এখন আমরা যদি কেস ওয়ানে যাই, একই জিনিস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে পড়বো আমরা। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ছোট্ট একটা নোট। এখন আমি যদি বলি 1 নম্বরে যে ভর বনাম আয়তনের গ্রাফের ঢাল। এখন তোমার নিচে কমেন্টে লিখবা, কারণ এই গ্রাফ নিয়ে কিন্তু আমার ক্লাসগুলোতে, সামনে আমাদের আরো কিছু ক্লাসগুলোতে প্রচুর কথাবার্তা হয়, তাই না, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে। এখন তুমি ঠান্ডা মাথায় একটু দেখো, এম ভার্সেস ভি, গ্রাফের ঢাল কি নির্দেশ করবে? নিচে কমেন্টে খুব সুন্দর করে লিখে ফেলো যে গ্রাফের ঢালটা কি নির্দেশ করবে আমাদের। ওকে, যে আচ্ছা, আলিফ ও যেমন হিসাব বিজ্ঞানের ক্লাসের কথা বললো, আমাদের কিন্তু অ্যাকাউন্টিং এর ক্লাস বা ব্যবসায়িক শিক্ষার ক্লাসগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে। অ্যাকাউন্টিং এর যে ক্লাসগুলো, হ্যাঁ অ্যাকাউন্টিং এর ক্লাসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাকাউন্টিং এর ক্লাসগুলো হচ্ছে। তুমি দেখতে পারো আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও আছে, 10 মিনিট স্কুল লাইভেও
এইচএসসি হিসাব বিজ্ঞান সংক্রান্ত, অ্যাকাউন্টিং এ ছিল, ব্যাংকিং ছিল, ফিনান্স, এ নিয়ে অনেকগুলা ক্লাস হয়ে গেছে কিন্তু। ওকে ওকে ফাইন। যেমন তাসফিয়া খুব সুন্দর করে কমেন্টটা করলো যে ঘনত্ব নির্দেশ করে, অভয় বলল, আরাফাত বলল যে ওরা, আমি গ্রাফের প্যাটার্নটা বলি নাই, মূল বিন্দুকে আমি সরলরেখা, ঠিক আছে, কিন্তু বললাম কি নির্দেশ করতেছে। তো এই ক্ষেত্রে কি কাজ করবে, আমি যদি ট্যান থিটার কথাটা বলি, ট্যান থিটা মানে হচ্ছে এম বাই ভি, এম বাই ভি মানে হচ্ছে রো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কি বোঝায়, ঘনত্ব বোঝাচ্ছে। ওকে ফাইন। ওকে, তাহলে গ্রাফটা এরকম হলে এটা যদি থিটা হয়, তো ওদের ঢাল কি নির্দেশ করবে, ওই সিস্টেমের ঘনত্বটা নির্দেশ করবে, অবশ্যই ঘনত্ব নির্দেশ করবে। ওকে, ঘনত্ব নিয়ে পড়া হইলো আমাদের, ঘনত্বের সংজ্ঞা টঙ্গা কি। আর এখানে দেখো, আমি যদি দেখো কিছু খুবই বাচ্চা কালের কিছু অঙ্ক থাকবে যেগুলো তোমাকে একটু আপসেট করে দিবে, বলে আল্লাহ এই অঙ্কে তো করার কিছু নাই, তোমাকে এম বলে দিবে, তোমাকে ভি বলে দিবে, তোমাকে রো বের করতে বলবে, তাই না? এইসব টাইপের অঙ্কগুলো মনে হয় পারবো। আমি এখানে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখবো এখন, যে কিভাবে কি। ফার্স্টে আসো, আমরা কেস ওয়ানে আসি আমাদের। এখন তুমি একটা জিনিস কল্পনা করতে পারো যে তোমার সামনে একটা বস্তু আছে, এখন আমি বললাম বলো ওর ঘনত্ব কত, এটা কঠিন বস্তু হইতে পারে, তরল। তো আমার একজনের কঠিনটাই ভিজুয়ালাইজ করাটা খুব ইজি হয়, যে আমি যদি বলি যে কোনো কঠিন বস্তুর আয়তন নির্ণয়, কঠিন বস্তুর আয়তন নির্ণয়, এই জিনিসটা দেখবো একটু এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখবো। ওকে ফাইন, তোমার হাতে যে কোনো একটা বস্তু আছে, তুমি কঠিন বস্তুর আয়তন নির্ণয় করবা। এখন এই জন্য আমরা একটা বিকার নিলাম হাতে, ধরো এখানে এটা কি জানো, এটা হচ্ছে একটা চুম্বক, বৃত্তাকার চুম্বক, আর এটাকে একটা তার দিয়ে ঝুলানো আছে। আর এখানে আমাদেরকে বিকার ছিল, দেখো বিকারে পানি আছে, এখানে পানি ছিল। এখন আমি যদি আস্তে আস্তে, বিকারে পানি ছিল, এখন বলতো ভলিউমের দাগটা তুমি দেখতে পাচ্ছ, ভলিউমটা কত দাগে আছে এক্স্যাক্টলি, 30 এর কাছাকাছি, 30 না, 30 থেকে এক দাগ নিচে, 25 এর কাছাকাছি। এখন আমরা যখনই দেখো, আমি জাস্ট ভলিউমের দাগটা দেখাচ্ছি, যখনই এটাকে ডুবাইতে থাকবো, এখন তুমি দেখো আস্তে আস্তে এটা কততে চলে আসছে, দেখো তো অ্যারাউন্ড 30 এর কাছে না? অবশ্যই দেখো, এর আগে আমাদের ভলিউম কত ছিল, 25, এখন ভলিউম কত, 30। তাহলে আমি যদি এইটা ব্যবহার করে, দেখো কতটুকু আয়তন বৃদ্ধি পেলো এটাকে ডুবানোর ফলে, কতটুকু আয়তন বৃদ্ধি পেলো, 5 ml। তো এইটার আয়তনটা আমি বলতে পারি না 5 ml এর কাছাকাছি, কারণ আমরা জানি কোন তরল দ্বারা অপসারিত পানির আয়তনটা ওর সম আয়তনের সমান, যে পরিমাণ পানিকে সে অপসারিত করবে এক্স্যাক্টলি তার আয়তন কি তাই ছিল। একটু যারা শুরুর দিকে একটু মিস করছে তাদের জন্য একটু আরেকবার দেখাচ্ছি আমি, যে ফার্স্টেই দেখো এটা 30 এর কাছাকাছি ছিল, অ্যারাউন্ড 30 এর কাছাকাছি, 30 এর কাছাকাছি ছিল, দেখো একটু, হ্যাঁ দেখতে পাচ্ছ মনে হয় 30 এর কাছাকাছি ছিল, যখনই আমি ডুবাবো এটা অ্যারাউন্ড 30 তে চলে যাবে। 25 এর কাছে ছিল, ডুবানোর পর দেখো আস্তে আস্তে ডুবাচ্ছে, তুমি ভলিউমের চেঞ্জটা বুঝতে পারতেছো, ডুবানোর পর এটা কোথায় চলে গেছে, 30 এর কাছাকাছি চলে গেছে। ওকে, তাহলে তুমি এখান থেকে একটা খুব ইজিলি একটা জিনিস বুঝতে পারো, যে আমি যদি বলি যে, একটু বলি এখন দেখো, এটাকে যদি চিত্রে রিপ্রেজেন্ট করতে চাই, তরলটা এখানে ছিল, এটার আয়তন ছিল V1 যখন শুধু লিকুইড ছিল। এখন আমি কি কাজ করলাম, এখানে একটা সলিড ডুবানো হয়েছে, তখন আয়তনটা হয়ে গেছে, দেখো মনে আছে আমাদের V1 এর ক্ষেত্রে ডেটাটা কত ছিল, 25 এর কাছাকাছি, আর এখন হয়ে গেছে কত, V2। তাহলে কি জানো কঠিন বস্তুর আয়তনটা কত, কঠিন বস্তুর আয়তন কত হবে, নিচে কমেন্ট একটু লিখে দাও যে কঠিন বস্তুটার আয়তনটা কত। এখন আমি যদি বলি কঠিন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ছিল, সলিড বস্তু বা কঠিন বস্তু, তাই না, এটা আমাদের কঠিন বস্তুটা ছিল। এখন আমি যদি বলি আমাদের কঠিন বস্তুর আয়তনটা কত হবে, কঠিন বস্তুর আয়তন, আয়তনটা আমরা ইজিলি লিখতে পারি V2 মাইনাস V1, সেটাই হচ্ছে কি ওর ভলিউম V, এটা বলা যায়, তাই তো? এখন তুমি দেখো, খেয়াল করো, আমরা কঠিন বস্তুর ভর বের করতেই পারবো, ওর ভর ধরে নিলাম m, তাহলে ওর রোটা কি হবে, খুব ইজিলি বলা যায় m বাই v। তাহলে দেখো তুমি ইজিলি একটা কঠিন বস্তুর আয়তন বের করে, ঘনত্ব বের করে ফেলতে পারবে না বিকারের মাধ্যমে। তো এর ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল দেখো তুমি, যে এম ভি, ওকে, তো এটা ছিল ভর, এটা হচ্ছে ওদের আয়তন। তো এখন আমি যদি বলি এক্সাম্পল দেখেন একটু, একটা একটা ম্যাথ করতে যাচ্ছি একটু, এই যদি হয় ব্যাপার, তো কি বলতে পারি,
এটা কিন্তু V1 এর ভ্যালু ছিল ধরো আমি বললাম 1 মিটার কিউব, আর কঠিন দেওয়ার পর সলিডটা যখন আমরা দিলাম ডুবালাম এখানে, তখন ভলিউমটা একটু রাইজ করলো, বেড়ে গেছে। এটা এখানে হয়ে গেছে V2। V2টা কত ধরে নিলাম 2 মিটার কিউব। বস্তুর ভর 1 কেজি হলে এর ঘনত্ব কত? ঘনত্ব কত? নিচের কমেন্টে খুব সুন্দর করে তুমি এই জিনিসটা একটু লিখে ফেলো যে ওই বস্তুটার ডেনসিটি কত হবে, ঘনত্ব কত হবে, তা লিখে ফেলো। ওকে ফাইন। এই যদি হয় আমাদের ব্যাপার, তো ইজিলি আমরা লিখতে পারি রো ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল, m/v। এখানে বলো তো ভিটা কত? পানিতে ডুবানোর পর যে আয়তন মাইনাস পানিতে ডুবানোর আগে আয়তনটা। কেন বলতো? ওই পরিমাণ আয়তনটা একটু বৃদ্ধি পেলো, তাই তো? তাহলে এটার বদলে কি লেখা যায়? 1 মিটার কিউব। আর বস্তুর ম্যাস কত ছিল বলো? এম কত ছিল? 1 কেজি। তাহলে তোমার ডেনসিটি বলতে পারি কি? 1/1। নিচে কমেন্টে বলো ডেনসিটি মান কত। আমি লিখলাম না এখানে, মুছে দিলাম। তুমি নিচে লেখো যে ওর ডেনসিটির ভ্যালুটা কত হবে। ওকে? হ্যাঁ, ওয়ালিদ যেমন তসফিয়া বরাবরই খুব সুন্দর করে অ্যান্সার গুলো দিচ্ছে, যেমন হাসনাত, এরপর নূর, নীরব। হ্যাঁ, 1 কেজি পার মিটার কিউব। জাস্ট তুমি মানটা বসায় দাও, তখন কি হবে? 1 কেজি পার মিটার কিউব। সেটা হচ্ছে খুব সহজেই একটা কঠিন বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করবো। আমরা একটু বিকারে তোমাকে একটু আগে ক্লিয়ার করে দেখানো হয়েছে না বিকারের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে। এই জিনিসটা ছিল, এইটা ছিল আমাদের কেস 1, যে একটা কঠিন বস্তুর আয়তন কিভাবে বের করা যায়। ওকে ওকে ফাইন। এখন আমরা আরেকটি ইন্টারেস্টিং জিনিসে যাব। ওকে, যে একটা মিক্সচারের ক্ষেত্রে ওর ভলিউম কিভাবে বের করা যায়। ওকে, একটা মিক্সচারের ক্ষেত্রে, তো মিক্সচারের ক্ষেত্রে আমরা যদি বলি কোনো একটা মিশ্রণের ঘনত্ব, এখনো বলতেছে, এখনো তোমাদের যেসব বন্ধুরা অ্যাটেন্ড করেনি ওদের জন্য তুমি একটা মিশ্রণের ঘনত্বের জন্য ডাক দিতে পারো। ওকে, বলতেই পারো যে মিশ্রণের ঘনত্ব কিভাবে কি হতে পারে, এই যে ব্যাপারগুলো ডিসকাস করার জন্য নিয়ে আসতে পারো। ওকে ফাইন। এখন আমরা একটু লিখতেছি যে কেস 2 মিশ্রণের ঘনত্ব নিয়ে। ওকে, এখন মিশ্রণের ঘনত্বের ক্ষেত্রে একটু নরমালি ছোট্ট একটা জিনিস বুঝাই তোমাদেরকে। একটু আগে যে বিকারটা ইউজ করলাম আমরা। ওকে ফাইন। এখন আমি যদি এই বিকারের মধ্যে একটা, দেখো এখানে কালারফুল পিগমেন্ট, ধরো এখানে দেখালাম এই প্রথম কালারফুল একটা বোতল ছিল, আর এখানে ছিল একটা বিকার। এখন আমি কি কাজ করবো? দেখো এখানে পানি ছিল, তো বিশুদ্ধ পানি ছিল না। আমি পানির সলিউশনটা বোঝানোর জন্য আমি সলিডটাকে সরাই দিচ্ছি। একটু দেখো, ভালো করে খেয়াল করো। ওকে, পানি ছিল, আর এর মধ্যে আমি কিছু সামান্য স্লাইডলি কিছু রং ঢেলে দিলাম। ওকে ফাইন। দেখছো কালার চেঞ্জ হয়ে গেছে করে, তাই না? সবুজ হয়ে গেছে। এখন তুমি একটা জিনিস বলো তো, একটু আগে যে পানি ছিল ওর যে ডেনসিটি ছিল, কালার অ্যাড করার পর বা আমি এটাকে রঙিন করে ফেলছি না, ওর ঘনত্ব কি এক আছে নাকি ঘনত্ব চেঞ্জ হবে? নিচের কমেন্টে একটু লিখে ফেলো তো, যে আমি যখনই কালার দিলাম, কালার দেওয়ার পর ওর ঘনত্ব কি এক আছে নাকি ঘনত্ব চেঞ্জ হবে? কারণ কালার দেওয়ার আগে কি ছিল ব্যাপারটা? কালার দেওয়ার আগে ব্যাপারটা ছিল যে শুধু পানির জন্য, কিন্তু কালার দেওয়ার পর কি হয়ে গেছে? এটা শুধু একটা পানির জন্য না, কিন্তু এর সাথে কিছু কালারও ছিল না, ওরও ঘনত্ব ছিল। এই দুইটার ঘনত্ব মিলে ওর একটা অ্যাভারেজ ঘনত্ব হবে। সেটাই বের করবো আমরা একটা মিশ্রণের ঘনত্বের জন্য। এটাই হচ্ছে আমাদের কেস 2 নিয়ে কথাবার্তা। ওকে, তো এখন এখান থেকে ইজিলি একটা জিনিস আমাদের বোঝা হয়ে গেল। এখান থেকে ইজিলি একটা জিনিস বোঝা হয়ে গেল। জিনিসটা হচ্ছে যে একটা বিশুদ্ধ অবস্থা থাকলে ওর যে ঘনত্ব থাকবে, আর মানে মিক্সচার করার পর বা মিশানোর পর ওর ঘনত্বটা এক থাকবে না। ওর ঘনত্বটা কি হবে? চেঞ্জ হবে। আমরা দেখবো ঘনত্বটা কিভাবে চেঞ্জ হয়। ওকে ফাইন। এখন আমি যদি বলি, এটা টপিকটা কেস 2টা হচ্ছে মিশ্রণের ঘনত্ব নিয়ে কথাবার্তা আমাদের, ঠিক আছে? মিশ্রণের ডেনসিটি রো। এখানে আমি কাদেরকে মিশাচ্ছি? আমি যদি বলি যে মিশ্রণের ঘনত্বের ক্ষেত্রে, এই রোটার ক্ষেত্রে এটার উপরে হবে ভর বাই আয়তন না, এখানে হবে মোট ভর, আর নিচে হবে মোট আয়তন। তুমি এক্স্যাক্টলি কিভাবে বের করতে পারতা? এই যে পানি ছিল, পানির মোট ভর, পানির আয়তন জানো। এই যে কিছু কালারফুল পিগমেন্ট ছিল বা কিছু রং ছিল, সে রংটাকে দিয়ে দিলাম, ওই রঙের ভরটা আর ওই রঙের আয়তনটা যদি জানি, যোগ করি তাহলেই হয়ে যাবে। যদি দুইটা মিশ্রণ হয় আমরা ইজিলি লিখতে পারি m1 প্লাস m2, আর নিচে লিখতে পারি v1 প্লাস v2। তাহলে বলতো মিশ্রণের ক্ষেত্রে রো এর একটা ফর্মুলা পেয়ে গেলাম না? m1
প্লাস M2 আর এখানে হবে V1 প্লাস V2। এটা হচ্ছে একটা মিশ্রণের ঘনত্ব বের করার জন্য ফর্মুলাটা। এটাকে বক্স দিতে পারো, কিন্তু এখানে দুটা ব্যাপার আছে, দুইটা জিনিস হইতে পারে। যদি ওদের ভর সমান হয় আর যদি ওদের আয়তন সমান হয়। এটা হতে পারতো না যে পরিমাণ পানি ছিল আমি একই পরিমাণ রং দিলাম, তখন কি কাজ হবে? তো এই ক্ষেত্রে এখন এটার তো উপরে একটু লিখতেছি আমরা, এটা মনে হয় দেখা শেষ তোমাদের, তাহলে উপরে ছোট্ট করে একটু লিখি যে মিশ্রণের ঘনত্বের ক্ষেত্রে, যে মিশ্রণের ঘনত্ব, এই জিনিসটা দেখলাম মিশ্রণের ঘনত্বের ক্ষেত্রে রো কি ছিল আমাদের? M1 প্লাস M2 আর নিচে হচ্ছে V1 প্লাস V2। কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট না, এটা যদি দ্রবণ যদি আরো অনেকগুলো হয় তাহলে M1 M2 M3 M4 যোগ হতেই থাকবে। ওকে, এখন দেখো এর দুইটা স্পেশাল কেস বলতে পারি বা দুইটা স্পেশাল ধরন বলতে পারি। যদি ভর সমান হয় মানে যে দুটাকে আমরা মিশালাম ওদের ভর দুটারই সমান, প্রত্যেকটার ভর সমান, এটা বলতে পারি যদি ভর সমান হয়। ভর সমান হলে কি হবে দেখো, রো এর যে ফর্মুলা ছিল M1 প্লাস M2 V1 প্লাস V2, আমরা V ইকুয়াল টু লিখতে পারি কি দেখো, একটু আগে বললাম না রো ইকুয়াল টু M বাই V, তো V ইকুয়াল টু লেখা যায় কি M বাই রো। তো এটার বদলে আমরা কিন্তু ইজিলি লিখতে পারি M1 প্লাস M2 ছিল আর এটার বদলে লিখতে পারি M1 বাই রো 1 আর এটার বদলে লিখতে পারি M2 বাই রো 2। আর এখানে তুমি ছোট্ট একটা জিনিস খেয়াল করো, এই দুইটার যেহেতু ভর সমান, এই ভরগুলোর সমান আমি M ধরে নিলাম, যেহেতু M1 M2 সমান, এটাকে একটা কমন একটা ভ্যালু দ্বারা ট্রান্সফার করলাম, আমরা কমন একটা মান ধরে নিলাম। কমন মানটা কত? কমন মানটা হচ্ছে M। এখন দেখো M1 M2 এর বদলে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি M বসাও, M বসালে কি পাও দেখো, এখানে M প্লাস M মানে কি বলো? 2M। আর নিচে কি থাকে দেখো, এটাও M বাই রো 1 M বাই রো 2। আমি যদি এখানে M কমন নেই তখন কি পাই দেখো, 1 বাই রো 1 প্লাস কি 1 বাই রো 2 লেখা যায় তো। আর তুমি এখানে খুব বুদ্ধি খাটিয়ে বলো তো M আর M কি? কাটাকাটি। তো এই সবগুলাই ছিল কিসের বদলে? রো এর বদলে। তো এখানে দেখো নিচের সূত্রটাকে একটু সুন্দর করে লিখতে পারি, 2 1 বাই রো 1 প্লাস কি 1 বাই রো 2, এটা লেখা যায়। আমি যদি এটাকে আরেকটু গুছিয়ে লিখি দেখো, এই রোটাকে নিচে আনবো আর এই পুরা যে ভগ্নাংশটা ছিল সেটাকে উপরে নিয়ে যাব, নিয়ে গেলে কি লেখা যায় 1 বাই রো 1 প্লাস 1 বাই রো 2 ইজ ইকুয়াল টু 2 বাই রো। এই দেখেন তো ফর্মুলা। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এই ফর্মুলাটা তো আমাদের বই ছিল না। ফাইন, হ্যাঁ এটা আসলে এই ফর্মুলাটা তোমাদের বই ছিল না, কিন্তু বলতো এখানে উপরে যে ফর্মুলাগুলো থেকে এই ফর্মুলাটা আসলো সেটা কি বইয়ের বাইরে কোনো ফর্মুলা থেকে ছিল? এই জিনিসগুলোই আমাদের এখানে শেখা লাগবে। এই জন্যই অ্যাকচুয়ালি আমাদের আস্তে আস্তে যে এইসব অনলাইনের যেসব পড়ালেখার ক্ষেত্রে যে অনেকেই আছে এই জিনিসগুলো কিন্তু দেখে ফেলেছে, অনেকে দেখেনি। এই জন্য আমাদের এই শেয়ার করার ব্যাপারটার ক্ষেত্রে আমরা এত ইমফেসিস করি, তোমাদের এত জোর দিই যে তুমি তোমার বন্ধুদেরকে জানাও। যত বেশি জানাবা না এটার ক্ষেত্রে তোমাদের কি হবে, এই জিনিসগুলো ছড়ায় যাবে। তো এখানে দেখো তো খেয়াল করো, রো 1 ছিল প্রথম উপাদানের ঘনত্ব, রো 2 ছিল দ্বিতীয় উপাদানের ঘনত্ব, রো এই রোটা ছিল কার ঘনত্ব বলো? মিশ্রণের ঘনত্ব। সেটাই বের করতে বলা হয়েছে না, সেটাই বের করব আমরা। ওকে ফাইন। এইটার জন্য আমি একটু আগেই বলছিলাম, এইটার জন্য আমাদের স্পেশাল কেসটা অবশ্যই কি অবলম্বন করা লাগবে? দুইটার ক্ষেত্রে কি হওয়া লাগবে? ভর অবশ্যই সমান হওয়া লাগবে। ভর যদি সমান না হয় তুমি কখনোই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা না। এখন দেখো তো এটা দিয়ে যদি ম্যাথ আসে, কিভাবে আসবে ম্যাথ? যে এখন আমি তোমাকে বলতেই পারি যে একটা এক্সাম্পল লেখো। আমি যদি বলি সমান ভরের দুটি তরলের ঘনত্ব মানে ডেনসিটি যথাক্রমে 2 কেজি পার মিটার কিউব এবং 4 কেজি পার মিটার কিউব হলে এদের মিশ্রণের ঘনত্ব কত? সেটা বলতেই পারে। ওকে, যে সমান ভরে দুটা তরল ছিল, এর মধ্যে ব্যাপার কি ছিল দেখো, দুটা তরলের ঘনত্ব যথাক্রমে রো 1 রো 2 বলে দিয়েছি, মিশ্রণের ঘনত্ব কত। এখন তুমি একটা জিনিস বলো আমাকে, এখানে ব্যাপারটা কি ছিল? এখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু মিশ্রণের ঘনত্ব বলাই হলো,
তো নিচে কিন্তু তোমাকে লিখেই দেওয়া হয়েছে যে মিশ্রণের ক্ষেত্রে কি হবে না হবে এই ব্যাপারটা, তাই তো? মিশ্রণের ক্ষেত্রে তোমাকে বলেই দেওয়া হয়েছে যে যদি সমান ভর থাকে তখন আমাদের একটু আগের যে সূত্রটা মনে আছে, 2/ρ ইজ ইকুয়াল টু কি ছিল, 1/ρ1 প্লাস 1/ρ2। তোমরা নিচের কমেন্টে খুব সুন্দর করে অ্যান্সারটা লেখো তো। 1/ρ1 এর ভ্যালু ছিল 2 আর এটা হচ্ছে 1/4। এখন আমরা যদি 4 নেই তখন লেখা যায় কি 2 প্লাস 1 আর 2/ρ। এখন তোমার নিচের কমেন্টে একটু লেখো মিশ্রণের ঘনত্বটা কত হবে, রো এর মান কত। নিচের কমেন্টে খুব সুন্দর করে লিখে ফেলো রো এর মান কত হবে। রাকিব থ্যাংক ইউ ভেরি মাচ, ও বললো অনেক ভালো লাগতেছে ওর, ফাইন। আর হ্যাঁ কোহিনুর, ও খুব শুরুতেই মানে খুব আগে আগে অ্যান্সার দিয়ে দিল 0.666। আর আচ্ছা এখানে দেখো যে হ্যাঁ প্রান্ত বললো, কাব্য বললো 3/8, আর তাসফিয়া রুবায়েত বললো 6/4। কিন্তু আমার মনে হয় 0.666টা মনে হয় ভুল সামহাও। এখানে দেখো তো অনেকে অনেক ধরনের অ্যান্সার বলতেছে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, অনেকে অনেক ধরনের অ্যান্সার বলতেছো। এই ক্ষেত্রে দেখো এখানে কি আসবে, 3/4 আসবে। এখন তুমি শুধু আর গুণন করে দেখো, রোটাকে উপরে নাও, 3 নিচে আর 8 উপরে যাবে না, তাহলে কি থাকে দেখেন, আর গুণন করলে কি হয়, 8/3। এখন অনেকে যেমন সাইদুর অ্যান্সারটা বললো 8/3 আকারে লিখলো, আর তোমরা এটাকে ফ্র্যাকশন করে মানটা বের করে ফেলো যে 8/3 হলে কি ব্যাপারটা হবে। এই স্পেশাল কেসটা কোন ক্ষেত্রে ছিল, স্পেশাল কেসটা ছিল যখন দুইটার কি থাকবে, ভর সমান। দেখো এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে এটা, সমান ভরের। অনেকেই অ্যান্সার দিচ্ছ, যেমন রিফাত, মেহেদি, এরপর তৌকির, আহসান হাবিব, তাসফিয়া ও বললো হচ্ছে 4/6। একটু ঠান্ডা মাথায় দেখেন। আচ্ছা ছিল, হ্যাঁ সুমাই আবার ঠিক করলো 8/3। তৌকির বললো 3/4। একটু ঠান্ডা মাথায় দেখো কারণ এখানে উপরে কিন্তু 2 ছিল। ওকে আচ্ছা ফাইন, এটুকু দেখো, এটার ভ্যালুটা কিছুই না, এটা এই যে মান লিখলাম সেটাও কিন্তু একদম নট শিওর, এটা আমি তো আর গুণন করে দেখলাম এটা কত আসে না আসে। আর তুমি দেখো একটু ঠান্ডা মাথায় মিলাইতেই পারো, আর এখানে একটু তাড়াহুড়ো করলে ভুল যেতে পারে, ইটস ওকে। তো আমরা একটু পড়ালেখা ফিরে আসি। আমার কাছে যা মনে হয় অ্যান্সারটা 2.666 আসার কথা। ওকে ওকে ফাইন। এখন দেখো 1 নাম্বার কন্ডিশন শেষ আমাদের। আরেকটা যদি বলি যে মিশ্রণের দুইটার আয়তনই সমান ছিল, কি ছিল বলো, দুইটার আয়তন সমান ছিল। এখন যদি দুইটার আয়তন সমান থাকে এই ক্ষেত্রে কি আমরা কি লিখতে পারি, v1 ইজ ইকুয়াল টু v2 হলে, এটাকে কমন একটা ভ্যালু ধরে নিলাম v। যদি দুইটা বস্তুর আয়তনই সমান থাকে তো ওই ক্ষেত্রে কি ব্যাপারটা হবে, দুইটা বস্তুর আয়তন সমান থাকে, তুমি ঠান্ডা মাথায় দেখো, একটু আগে আমি শিখালাম রো ইকুয়াল টু কি, m1 প্লাস m2, নিচে হচ্ছে v1 প্লাস v2। m ইকুয়াল টু আমরা জানি v রো, তো এখানে এটার বদলে কি লেখা যায়, v1 রো 1, এটা বদলে লেখা যায় v2 রো 2, v1 প্লাস v2। এখন তুমি দেখো এই প্রত্যেকটাকে কমন পোর্শনে লেখা যায় না, দেখো v1 এর মানও v, v2 এর মানও v, প্রত্যেকটা বদলে v লেখো, লেখার পর লেখো রো 1 প্লাস রো 2, আর নিচে দেখো v1 প্লাস v2 যোগ করলে আমরা কি পাই 2v। এখন দেখেন v আর v কি হয়, কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেল, যাওয়ার পর কি হবে এখানে দেখেন, রো 1 প্লাস রো 2 বাই 2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, রো। সেটা হচ্ছে আমাদের গড় ঘনত্ব। তাহলে বলতো যদি আয়তন সমান থাকে সেই ক্ষেত্রে মিশ্রণের ঘনত্ব কি হবে, ওদের গড় ঘনত্বের সমান, মানে জাস্ট দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। এখন দেখো তো আমি যদি বলি রো 1 এর মান 4, রো 2 এর মান হচ্ছে 6, বলো গড় ঘনত্ব কত, 4 প্লাস 6 ডিভাইডেড বাই 2 মানে 5। এটা অনলি ফর যখন আয়তন দুটা দ্রবণেরই কি থাকবে, সমান থাকবে। ওকে ফাইন, এইটা ছিল আমাদের মিশ্রণ নিয়ে কথাবার্তা। আচ্ছা যেমন খোকন, সাইদ আলিউর খোকন, উনি লিখলো, ওনার খুবই ভালো লাগছে ক্লাসটা, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। এরপর বাহি, হ্যাঁ ওরা মুখে দেখো, আমি মুখে অঙ্কটা বললাম, সাথে সাথে নিচে কমেন্টে ইয়াটা আসতেছে যে বলতেছে বারবার এই অ্যান্সার গুলো কি হবে না হবে। এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে যে তোমরা খুব ভালো ইন্টারেক্ট করতেছো এই জিনিসগুলোতে। ওকে ফাইন, এখন আমাদের আজকের ফার্স্ট পোর্শনের একদম লাস্টের একটা টপিকে চলে যাব আমরা। ওকে লাস্টের টপিকটা কি, খুব ইন্টারেস্টিং একটা টপিক আমরা দেখবো লাস্টের টপিকটার ক্ষেত্রে। তো লাস্টের টপিকটার ক্ষেত্রে
তরলের অভ্যন্তরে চাপের যে ব্যাপারটা আসবে সেটা নিয়ে একটু পড়বো। তো এই জিনিসটা একটু দেখবো আমরা। ওকে, তরলের অভ্যন্তরে চাপের বিষয়টা কি না কি এই জিনিসগুলোর জন্য। এই জিনিসগুলোর জন্য অবশ্যই আমাদের সামনে একজন ভলেন্টিয়ার আসবে তোমাদের, যে এই ব্যাপারগুলো কিভাবে এক্সপ্লেইন করব এই জিনিসগুলো নিয়ে। হ্যাঁ, তো আমরা ওকে একটু পরেই ডাকতেছি যে কিভাবে আমরা এক্সপ্লেইন করবো এই ব্যাপারগুলো। তো এর আগেটা ছিল আমাদের টাইপ 2, এখন আমরা আসবো টাইপ 3 তে, তরলের অভ্যন্তরে চাপ সেটা নিয়ে। তরলের অভ্যন্তরে চাপটা কেমন হবে না হবে। তরল অ্যাকচুয়ালি ফ্লুইডও বলতে পারি আমরা, ফ্লুইডের বা তরলের অভ্যন্তরে চাপের কথা বলি। তো তরলের অভ্যন্তরে চাপের ক্ষেত্রে আমাদের কোন ব্যাপারটাতে আসবে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো। এখন আমি যদি বলি যে এখানে একটা পাত্র ছিল, এখন এই পাত্রের উপর কি পরিমাণ চাপ কাজ করছে সেটা যদি বের করতে চাই, তখন কি বের করতে পারবো দেখো। আমি বললাম ধরো এটার ভিতরে ছোট আরেকটা কৌটা ছিল, আর এটা পুরাটাই তরলে ডুবানো ছিল। বললাম আর ওর উপর যে পৃষ্ঠটা ছিল, এই পৃষ্ঠটার হাইটটা কতটুকু ছিল, এইচ। তাহলে ওর উপর চাপ কি হবে, পি। পি ইজ ইকুয়াল টু আমরা পড়লাম এফ বাই এ। এটা মনে হয় পড়া আছে আমাদের। এখন তুমি দেখো এখানের উপর এই তরল উপর যে চাপটা, এটা কি কারণে আসতেছে, ওর উপরে যে পানি আছে সেই পানিটা কি করতেছে বলো, ওকে চাপ দিচ্ছে না, পানিটার চাপ, তরলের চাপটা আসতেছে। এখন পানির চাপের ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়াল টু কি লিখবো, অবশ্যই এফ এর বদলে লিখতে পারি এম জি বাই এ। এম ইকুয়াল টু আমরা একটু আগে পড়ছিলাম রো ইকুয়াল টু এম বাই ভি, এম এর বদলে আমরা লিখতে পারি ভি রো জি বাই এ। আর যদি কারো বুঝতে সমস্যা হয় আমি সাইডে লিখে দিলাম রো ইকুয়াল টু হবে এম বাই ভি, রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তাহলে বলতো এম ইকুয়াল টু কি, ভি রো। আর এখানে একটা কথা বলতে পারি, এর ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি, ধরে নিলাম ওর এরিয়াটা হচ্ছে এ, তখন এটাকে লিখতে পারি এ, আর ওর হাইটটা কতটুকু, এইচ। এইচ হাইটের পানি কাজ করতেছে, এই যদি হয় ব্যাপার। আর এটা বদলে রো জি লিখতে পারি নিচে এ। এখন দেখো এ এ কাটাকাটি চলে যাচ্ছে, তো তখন কি থাকে, এইচ রো জি। তো ইজিলি আমরা এখানে একটা ফর্মুলা পেয়ে গেলাম, পি ইজ ইকুয়াল টু কি বলা যায়, এইচ রো জি। মানে হাইট যত বেশি বাড়তে থাকবে, প্রেসার কি তত বেশি কাজ করবে। এটা খুব ইজিলি বলা যায়, খুব ছোট্ট একটা ভাবে এটাকে ব্যাখ্যাও দেওয়া যায় আমাদের, যে হাইট যত বেশি কাজ করবে প্রেসার তত বেশি। তো এখান থেকে একটা কথা বলাই যায় না আমাদের, পি যদি, এইচ যদি তুমি বাড়াও হাইট তরলের, পিও কি হতে থাকবে, বাড়তে থাকবে। মানে আমি যদি বলি তরলের কোন অংশে চাপ বেশি, এইখানে, এইখানে নাকি এইখানে, তখন ইজিলি কি বলা যায়, খুব সহজেই বলা যায় যে পয়েন্টটা সবচেয়ে বেশি নিচে থাকবে পৃষ্ঠের, ওর চাপ বেশি। এখন আমরা এইখানে একদম ক্লাসের লাস্টের দিকে আমাদের খুবই ক্যামেরার পিছনে যারা এই লাইভ ক্লাসগুলোকে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলে, একজনকে আমি সামনে ডাকবো, ও আমাকে একটু সাহায্য করবে আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য। ছোট্ট, তুমি আসো, ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করবো আমরা। হ্যাঁ, ফাইন। Hello everyone. আচ্ছা হ্যাঁ, তুমি পরিচয় দাও তোমার। My name is Adnan. I'm working in 10 Minute School as a video guy. হ্যাঁ, আর ও কিন্তু খুবই খুবই হেল্পফুল তোমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। ওকে ফাইন। এখন দেখো আমরা, এটা কি ছিল বলতো আজদান? পানি। হ্যাঁ, এটা পানির একটা বোতল ছিল, তাই না, পানির বোতল। এখন আজদান একটু ধরো, কষ্ট করো, তাই না, ওয়েট কি বেশি খুব? না। আচ্ছা আচ্ছা ফাইন। এখন শোনো, এখন আমি যদি বলি, দেখো তোমাদের একটু সামনে আনি আমরা। এখন আমি বলতেছি ধরো এইখানে, এইখানে, এইখানে কোন পয়েন্টটাতে প্রেসার বেশি কাজ করবে, দেখো পানির পৃষ্ঠ থেকে তুমি যত নিচে নামতে থাকবা তত বেশি কি হতে থাকবে বলো, যত নিচে নামবা তত বেশি প্রেসার বাড়তে থাকবে। এখন প্রেসার বাড়তেছে কি হবে, তখন দেখো পানি সাই করে পানি পড়ে যাচ্ছে। এখন পানি পড়ার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এখন ওকে ফাইন, আমরা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করব। এটা কি ছিল, পিন ছিল তাই না, একটু বোতল ধরে দাঁড়াও। এখান থেকে আমরা দেখো আমাদের সাডেনলি তো এইসব প্ল্যান করা হয়েছে, এই জন্য এখানে পানিটা পড়বে এখানে। এখন তুমি একটু শক্ত করে ধরো, হ্যাঁ। এখন আমরা যদি এখানে থেকে এই তিনটা বরাবর ফুটা করি, আমরা কি দেখবো জানো, কোন ফুটা থেকে পানি বেশি পড়তেছে, যেই ফুটার লেয়ারটা যত নিচে ওইখান থেকে কি পড়তেছে, পানি বেশি পড়তেছে। ধরো তুমি একটু, তো আমরা দেখো এখানে খুব সাডেনলি ফুটা করতেছি, একটু টাইটলি ধরো। দেখো ধরো এইখানে আমরা একটা ফুটা করতেছি, অ্যাকচুয়ালি পানিগুলো একটু, হ্যাঁ প্রেসার দাও, একটু প্রেসার দিও। আর দেখো এইখানে একটা ফুটা করতেছি আমরা,
ফুটা করে নি, এরপর প্রেসার দিও, এইখানে একটা ফুটা করছি। ওকে ফাইন, হ্যাঁ তুমি একটু প্রেসার দাও, চাপ দাও। ওকে ফাইন, এখন দেখো তো কোন ফুটার পানিটা সবচেয়ে বেশি, এখান থেকে দেখে বুঝতে পারতেছো কিন্তু এইটা থেকে নিচেরটার ক্ষেত্রে পানির প্রেসারটা বেশি, এটা ক্ষেত্রে প্রেসারটা কম। তোমাকে দেখতেছো ব্যাপারটা, দেখো খেয়াল করো, একদম সামনাসামনি দেখো, খেয়াল করা যায় যে এইখানে পানিটা দেখো সবচেয়ে দূরে আসছে, আর এইটার ক্ষেত্রে পানিটা কি হয়েছে, একটু কম দূরে আসছে না? মানে কি, উপরের পৃষ্ঠ থেকে দেখো এই নিচের পৃষ্ঠে প্রেসারটা যা ছিল, এই নিচের প্রেসারটা আরো বেশি, তখন কি কাজ করছে বলো? প্রেসার যত বাড়ছে এই ফ্লুইডের দেখছো দূরত্বটা বা প্রেসারটা অনেক বেশি বাড়তেছে। ওকে ফাইন, আমার সেটআপটা নিয়ে একটু একটু পিছনে যেতেছে, আমার আসতেছে, এখনই ক্যামেরার সামনে আসতেছে, আসো আসো আসো। লাইটের ক্ষেত্রে তুমি প্রেসার ছড়াই ফেলো, হ্যাঁ ধরো 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 ধরো, তোর তো তোর কেমন কেমন, আচ্ছা ফাইন, সরি। ওকে, হ্যালো এভরিওয়ান, আমরা আবার ফিরে আসলাম। সার্ডিন দিয়ে একটা টেস্ট ছিল আর কি তোমাদের, এইসব দিয়ে এই জিনিসটা নিয়ে একটু দেখালাম যে কিভাবে কাজ করে পানির ভিতরে প্রেসার গুলো, তাই না? এই যে একটা বাস্তব উদাহরণ, এটা কিন্তু আমরা দেখছিলাম, কিন্তু বইও লেখা ছিল যে পিনের এই ফুটার কারণে কোথায় কোথায় কাজ করে। এখন এই যে ছিল, হ্যাঁ চাপের ক্ষেত্রে অনেকেই বলছিল থার্ড নিচেরটা অসমাপ্ত, হ্যাঁ হ্যালো নিচেরটা থার্ড, হ্যাঁ ভেরি গুড, এই জিনিসগুলো যেগুলো ছিল নিচেরটা খেতে কাজ করতেছিল। তাহলে দেখো তো একটু আগের এক্সপেরিমেন্টটা দেখলাম না, কোথায় প্রেসারটা বেশি কাজ করছে, যত নিচে নামতেছে দেখছো পানি সাই করে দূরে চলে যেতেছিল। এইটাই ছিল আমাদের ব্যাপার, যে প্রেসার বাড়তে থাকলে, হাইট বাড়তে থাকলে তলের পৃষ্ঠের প্রেসার কি করতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। তাহলে দেখো তো এইটার ক্ষেত্রে আমি ছোট্ট একটা গ্রাফের কথা বলতে পারি, যে পি এর সাথে এইচ এর গ্রাফটা। তো তুমি দেখতেছো প্রেসার বাড়ালে, হাইট বাড়ালে প্রেসার বাড়তে থাকে, তো গ্রাফটা সাই সাই করে বাড়তে থাকবে, তাই না? যে প্রেসার যত, হাইট যত বাড়াবা, প্রেসার আস্তে 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 তত ইনক্রিজ করতে থাকবে। ওকে ফাইন, এখন দেখো ছোট্ট কিছু ব্যাপার, যে বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে আমরা একটু আগে একটা সিরিজের মাধ্যমে দেখাচ্ছিলাম। দেখো এখানে ভ্যাকুয়াম দিলাম, এখন দেখো ফার্স্টের দিকে চারোদিকে অ্যাটমসফিয়ার, দেখো এখানেও খোলা, উপরেও খোলা, তো এখানে কোনো প্রেসার কাজ করতেছে না, দেখতেছো দেখো চারোদিকে খোলা, এখানে কিন্তু নর্মালি আছে সিরিজটা। এখন তুমি দেখো নিচে নামালাম, এখন আমি এটাকে বন্ধ করে দিলাম এই সাইডে, যখন বন্ধ করে দিলাম চাপ দিলাম, উপরে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, দেখো নিচে নিজে 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 নিচে নেমে আসছে, দেখছো? একটু আগে কিন্তু আমি অভয়কে মনে হয় এটা অ্যান্সারটা দিলাম, এখন দেখো যে নিজে নিজে নিচে নেমে আসতেছে। এই চাপটাকে কি বলে? বায়ুমণ্ডলীয় চাপ, মানে বায়ু কন্টিনিউয়াসলি আমাদেরকে প্রেসার দিচ্ছে। এটা কেন বুঝালাম, যে প্রেসারের ক্ষেত্রে তোমরা একটা জিনিসে একটু জাগলিং করো, জিনিসটা হচ্ছে সার্টেনলি যে ছোট জিনিস, এই জিনিসটা দেখানোর পরে আমাদের শেষ। আমি যদি বলি, এখন দেখো এটা টেস্ট টিউব নিলাম, খোলা ক্ষেত্রে খোলা, এখানে আমরা বললাম মুখ খোলা, আর এখানে দেখো ধরো এখানে একটা বস্তু আছে, এরিয়া ছিল। তো আমি এই জন্য যদি এখন বলি যে এটার উপর প্রেসার কি কাজ করছে, দেখো উপরে কি কাজ করে, বাতাসের প্রেসার, এটাকে পি নট বলতেছি। পি নটের মান জানো 1.01 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আর নিচে কি এইচ, উচ্চতা লিকুইডের জন্য আলাদা প্রেসার অ্যাড হচ্ছে না, এটার মান একটু আগে কি শিখলাম, এইচ রো জি। তাহলে বলতে এর উপর মোট চাপ কত হবে বলো, মোট চাপ এর উপর মোট চাপ পি কত হবে, পি নট প্লাস এইচ রো জি। তো দেখো তোমাকে যদি মুখ খোলা পাত্রের নিচে কোনো একটা বস্তুর উপর চাপ বের করতে বলে, অবশ্যই এর সাথে বায়ুমণ্ডলীয় চাপ 1.01 ইন্টু 10⁵ প্লাস এর সাথে এইচ রো জি তোমাকে কি করা লাগবে, অ্যাড করা লাগবে। ওকে ফাইন, এটাই ছিল। এখন দেখো তোমাকে মান দিলে, এইচ এর মান দিলাম পানির ক্ষেত্রে, রো এর মান তো জানো 1000 কেজি পার মিটার কিউব, যদি বসায় দিই তাহলে তুমি খুব সহজেই কিসের মানটা বের করতে পারবা, খুব সহজেই তরলের অভ্যন্তরে একটা বস্তুর চাপ বের করতে পারো। আর যদি মুখ বন্ধ থাকে তখন কিন্তু পি নট নাই, শুধু এইচ রো জি কাজ করবে। এই ছিল আজকে পথের অবস্থা ও চাপের লাইভ ক্লাসের প্রথম পোর্শন। আর সেকেন্ড পোর্শনে আমাদের আরো কিছু এক্সপেরিমেন্টাল জিনিস থাকবে, আরো অনেক মজার জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। এই জন্য সেকেন্ড ক্লাসে শুরু হওয়ার আগে আগে 9টায় শুরু হবে, তোমাদের সব ফ্রেন্ডদের নিয়ে একসাথে বসো আমাদের ক্লাসগুলো করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটাতে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।